আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। দেখো, আমাদের বইটিতে তুমি পেয়ে যাচ্ছ প্রত্যেকটি পেজে কিউআর কোড, যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি ভিডিও দেখে তুমি তোমার সমস্যা সমাধান করে নিতে পারতেছো। তার মানে দেখো, বাংলাদেশে এই সর্বপ্রথম বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি। শুধু তাই নয়, আমাদের বইয়ের আরও একটি বিশেষত্ব হচ্ছে আমাদের বইয়ে তুমি পেয়ে যাচ্ছ রোড টু মিশন 100 সাজেশন। যে সাজেশন একবার যদি তুমি কভার করতে পারো, তুমি যে কোনো বোর্ডেরই হও না কেন, আমি বলতেছি তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে এবং তুমি 100%ই অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। তাই দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে বইটিকে তুমি সরাসরি সংগ্রহ করে নিতে পারো। চলো আমরা একটি প্রশ্ন সলভ করি। তো দেখো, ওকে, তাহলে এখন আমরা প্রশ্নটা একটু ভালোভাবে লক্ষ্য করি। প্রশ্নতে কি বলা আছে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আগে প্রশ্নটা ভালোভাবে বুঝি আমরা। ওকে, যেমন দেখো এখানে বলা আছে নাইট্রোজেন গ্যাস 3 মোল হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করছে, তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি যে 2NH3 অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। ওকে, এবং এখানে বলা আছে ডেল এইচ এর মানটা মাইনাস কি বলতো 92 কিলোজুল। তার মানে এটা বুঝতেই পারতেছি এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া বলতো? তাপোৎপাদী বিক্রিয়া। ওকে, আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে এখন দেখো ক খ আমরা একটু পড়ার চেষ্টা করি, তারপর আমরা গ খ তে চলে যাব। ক নাম্বার প্রশ্নে বলছে ইলেকট্রন আসক্তি কাকে বলে। তো মনে রাখবা 3টা মোল দিয়ে আমি আসলে এইটা মুখস্থ রাখি। 3টা মোল, হ্যাঁ, 1টা মোল, 2টা মোল, এই হচ্ছে 3টা মোল। ইলেকট্রন আসক্তি মনে রাখবা, গ্যাসীয় অবস্থায় 1 মোল নিরবিচ্ছিন্ন পরমাণু হতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। আমি আবারও বলতেছি, 3টা মোল দিয়ে তোমরা মুখস্থ রাখতে পারো। সেটা হচ্ছে দেখো, গ্যাসীয় অবস্থায় 1 মোল নিরবিচ্ছিন্ন পরমাণু হতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটাকে আমরা বলতেছি ইলেকট্রন আসক্তি। আশা করি ক নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেছি। ওকে, খ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে বলতো? খ নম্বর প্রশ্নে বলা আছে যে একাধিক যৌগের স্থূল সংকেত একই হতে পারে, ব্যাখ্যা করো। হ্যাঁ, একাধিক যৌগের স্থূল সংকেত কিন্তু একই রকম হতে পারে। আসলে স্থূল সংকেত আর আণবিক সংকেতটা কি দেখো একটু যদি বোঝার চেষ্টা করি। ধরে নাও একটা অণুতে বিদ্যমান পরমাণু সমূহের যে অনুপাত, এই অনুপাত প্রকাশ করা হয়, এটাকে বলা হচ্ছে কি বলতো? স্থূল সংকেত। তাহলে একটা যৌগের ক্ষেত্রে, একাধিক যৌগের ক্ষেত্রে কিন্তু স্থূল সংকেতের অনুপাত একই রকম হতে পারে। যেমন তুমি যদি লক্ষ্য করো, বেনজিন আসলে দেখতে কেমন? C6H6। আর অ্যাসিটিলিন সেটা কি বলতো? অ্যাসিটিলিনটা কেমন? C2H2। এটা হচ্ছে অ্যাসিটিলিন। দেখো, একটা হচ্ছে বেনজিন আর একটা হচ্ছে অ্যাসিটিলিন, বাট তুমি যদি লক্ষ্য করো এই দুইজনের কিন্তু স্থূল সংকেত সেম। কেন স্থূল সংকেত সেম? কারণ এখানে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন বিদ্যমান। ঠিক আছে, দেখো এখানেও কার্বন এবং হাইড্রোজেন বিদ্যমান, এখানেও কার্বন এবং হাইড্রোজেন বিদ্যমান, এবং দুইজনে 1:1, অর্থাৎ কার্বন একটা হাইড্রোজেন একটা করে বিদ্যমান। তাই বুঝতেই পারতেছি যে একটি যৌগের ক্ষেত্রে আসলে স্থূল সংকেত একই হতে পারে, মানে একাধিক যৌগের ক্ষেত্রে স্থূল সংকেত কিন্তু একই রকম হতে পারে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এখন আসো গ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে বলতো? গ নম্বর প্রশ্নে বলা আছে যে 40 গ্রাম নাইট্রোজেন প্রয়োজনীয় পরিমাণ হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি করছে বলতো? 47 গ্রাম আমরা কি পাইছি? এ পাইছি। এ মানে কি বলতো? আসলে অ্যামোনিয়া পাইছি। উৎপন্ন হয়, উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। তো শতকরা পরিমাণ নির্ণয় করার উপায় কি বলতো? এটার জন্য আমাকে এখন বিক্রিয়া করে দেখতে হবে আসলে অ্যামোনিয়া কত পার্সেন্টেজ আছে, মানে কতটুকু আছে অ্যামোনিয়া। তারা বলছে কি যে বিক্রিয়া করে পাইছে 47 গ্রাম। আমাকে এখন বের করতে হবে যে আসলে বিক্রিয়াতে অ্যামোনিয়া কত গ্রাম আছে। তাহলে দেখো, যেটা পাইছে সেটা থাকবে উপরে, তুমি বিক্রিয়া থেকে যেটা বের করবা সেটা থাকবে নিচে। ইনটু এটাকে যদি 100 দ্বারা গুণ করি তাহলে আমরা শতকরা সংযুক্তি পেয়ে যাব, বা শতকরা পরিমাণ পেয়ে যাব। ওকে, তো চলো আমরা প্রশ্নটা সলভ করে ফেলি। তাহলে কত গ্রাম বলো তো? 40 গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করছি। ওকে, ঠিক আছে, তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করি আমরা। তাহলে দেখো, গ নম্বর প্রশ্ন যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি, তাহলে আমাদের বিক্রিয়াটা ছিল কেমন বলতো? বিক্রিয়া হবে এইরকম, N2 প্লাস হচ্ছে 3H2, তাই না? তাহলে আমরা যদি লক্ষ্য করি N2 গ্যাস প্লাস হচ্ছে 3H2 গ্যাস বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কিসে পরিণত হয়েছে বলতো? বিক্রিয়া করে আমাদের 2NH3। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে X যৌগটা আসলে কি ছিল? NH3। এই যৌগটা আসলে কি ছিল আমরা বুঝতেই পারতেছি, এইটা উৎপন্ন হলো। এখন তুমি লক্ষ্য করো আমাদের বিক্রিয়াতে, মানে উদ্দীপকে বলা আছে যে এই বিক্রিয়াটাতে আমরা আসলে অ্যামোনিয়া পাইছি কত গ্রাম? 47 গ্রাম। আসলে আমাকে দেখতে হবে যে এই বিক্রিয়াটা থেকে আমি আসলে কত গ্রাম আসলে অ্যামোনিয়া পাচ্ছি, এটা আমাকে আগে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখন তুমি লক্ষ্য করো এটা যদি আমরা খুঁজে বের করতে চাই
তাহলে সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন কি করব, লিখব। দেখো নাইট্রোজেনের আণবিক ভর কত, এখানে 14 ইন্টু হচ্ছে 2, কারণ কি নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14 এবং নাইট্রোজেন ছিল 2টা, তাই 2 দ্বারা গুণ করছি, তারপর আমরা বুঝতে পারতেছি 28 গ্রাম। ওকে, আর এখানে অ্যামোনিয়ার আণবিক ভর কত বলতো, নাইট্রোজেন হচ্ছে 14 প্লাস হচ্ছে হাইড্রোজেন 1 ইন্টু 3, আর এটাকে গুণ করতে হবে কত দ্বারা, 2 দ্বারা। তাহলে সেক্ষেত্রে আমাদের কি পাচ্ছি বলতো, এখানে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 17 দুগুণ 34, তাহলে 34 গ্রাম। ওকে, তাহলে আমরা এখন এটা লেখার সময় এইভাবে লিখব যে 28 গ্রাম ইনটু বিক্রিয়া করে NH3 উৎপন্ন হয় 34 গ্রাম। ওকে, তাহলে আমরা যদি বলি 1 গ্রাম N2 বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয় 34 ডিভাইড কত হবে বলতো, 28 গ্রাম। অতএব দেখো বিক্রিয়াতে আমাদের নাইট্রোজেন বলা ছিল 40 গ্রাম, তাহলে 40 গ্রাম নাইট্রোজেন থেকে বিক্রিয়া করে আমরা আসলে পাচ্ছি কত গ্রাম বলতো, 34 ইন্টু 40 ডিভাইড হচ্ছে কত বলতো, 28 গ্রাম। ওকে, তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কত আসে সেটা একটু বের করে ফেলি আমরা। তাহলে দেখো 34 ইন্টু হচ্ছে 40 ডিভাইডেড হচ্ছে কত বলতো, 28, তাহলে ডিভাইড করলে দেখো 48.57 গ্রাম। ওকে, এত গ্রাম আসলো। এখন দেখো কিন্তু আমার আসার কথা ছিল কত, 47 গ্রাম। তাহলে এখন লক্ষ্য করো এখান থেকে আমরা জাস্ট কি বের করে ফেলবো, অতএব শতকরা তাহলে কিভাবে নির্ণয় করতে হয়, অতএব শতকরা, তাহলে দেখো উদ্দীপকে যেটা দেওয়া ছিল সেটা থাকবে কোথায় বলতো, উপরে 47, এবং বিক্রিয়া করে তুমি যেটা পাইছো সেটা যাবে কোথায় বলতো, নিচে, ইনটু যেহেতু শতকরা তাই এটাকে আমরা 100 দ্বারা গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো 47 ডিভাইডেড 48.57, এইটাকে গুণ করবো আমরা কত দ্বারা, 100 দ্বারা। ঠিক আছে, তাহলে দেখো 96.76%, তার মানে এই যৌগটাতে আসলে অ্যামোনিয়া উৎপন্ন হবে কত পার্সেন্টেজ বলতো, 96.76%। আশা করি গ নম্বর প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। যদি গ নম্বর প্রশ্ন বুঝে থাকি, চলো আমরা এখন ঘ নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে সেটা একটু আমরা দেখি। দেখো ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে উদ্দীপকের বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপ চাপের প্রভাব বিশ্লেষণ করো। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপের কি প্রভাব আছে, চাপের কি প্রভাব আছে, লাসাতেলার নীতির আলোকে আসলে ব্যাখ্যা করতে হবে। তো চলো, যেহেতু ডেলএইচ এর মানও দেওয়া আছে, চলো আমরা এটা একটু সলভ করে ফেলি। তাহলে ঘ নম্বর প্রশ্ন যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে বিক্রিয়াটা কি ছিল বলতো, N2 গ্যাস প্লাস হচ্ছে 3H2 গ্যাস। ওকে, এই দুটা বিক্রিয়া করলাম আমরা এখান থেকে কি পাবো, 2NH3 গ্যাস। ওকে, এবং এখানে যেহেতু ডেলএইচ এর মানটা বলাই আছে কত বলতো, -92 কিলোজুল। ওকে, তাহলে এখন দেখো যেহেতু ডেলএইচ এর মানটা এখানে নেগেটিভ, সো আমরা বুঝতেই পারতেছি এটি একটি কি বিক্রিয়া, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এটা একটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমরা এখানে লিখে রাখবো উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, এখন তুমি লক্ষ্য করো তাপ উৎপাদী বিক্রিয়া পাইছি, তারপর আমরা কি করব, লাসাতেলার নীতিটা লিখে দেব। ঠিক আছে, লাসাতেলার নীতিটা কি বলতো, ধরে নাও একটি রাসায়নিক বিক্রিয়া যদি কি আসে, সাম্যাবস্থায় আসে, তার কিন্তু ঘনমাত্রার কোনো পরিবর্তন ঘটে না। বাট বাইরে থেকে যদি আমরা কি করি, নিয়ামকের প্রভাবক চেঞ্জ করে দেই, তাহলে সেক্ষেত্রে এই যে নিয়ামকের প্রভাবক তাপ চাপ ঘনমাত্রা যে প্রভাবটা সেটা কিভাবে প্রশমিত হচ্ছে, এইটার যে ব্যাখ্যাটা সেটাকে আমরা বলতেছি লাসাতেলার নীতি। সো এই লাসাতেলার নীতিটা আমরা লিখে দিব। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাব, তাহলে দেখো তাপমাত্রার প্রভাবটা কি, অর্থাৎ একটা বিক্রিয়াতে তাপ প্রদান করলে কি হবে আর তাপ হ্রাস করলে কি হবে, এটাই হচ্ছে আমাদের কি বলতো, তাপমাত্রার প্রভাব, তাপ হ্রাস। তাহলে দেখো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি বলে দেই, শোনো দেখো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে তাপ প্রদান করি, তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী না হয়ে পশ্চাৎমুখী হবে। আমি আবারও বলতেছি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বাইরে থেকে তাপ প্রদান করলে বিক্রিয়াটা সম্মুখমুখী না হয়ে কি হয়, পশ্চাৎমুখী হয়। পশ্চাৎমুখী হওয়া মানে কি, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে, উৎপাদের পরিমাণটা হ্রাস পাবে। তাহলে দেখো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রদান করলে উৎপাদটা হ্রাস পায়, হ্রাস নিচের দিকে তীর চিহ্ন মানে হ্রাস, আর বিক্রিয়কের পরিমাণটা কি হয় বলতো, বৃদ্ধি পায়। ওকে,
বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পায়। আবার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা হ্রাস করি তাহলে কি হবে দেখো, মনে রাখবা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বাইরে থেকে তাপ হ্রাস করলে বিক্রিয়াটা সম্মুখমুখী হয়। বিক্রিয়াটা সম্মুখমুখী হওয়া মানে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিক্রিয়কের পরিমাণটা হ্রাস পাবে। তার মানে আমরা এখানে লিখে দেব উৎপাদ কিন্তু বৃদ্ধি পাবে তাপ হ্রাস করলে, ঠিক আছে, উৎপাদ বৃদ্ধি পাবে এবং বিক্রিয়কের পরিমাণটা হ্রাস পাবে। আশা করি তাপমাত্রার প্রভাবটা এখানে আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন তুমি আসো, এরপরে কি করতে হবে, আমাকে চাপের প্রভাবটা ব্যাখ্যা করতে হবে। দেখো চাপের প্রভাবের ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে দুইটা। এক নম্বর শর্ত, অবশ্যই বিক্রিয়াতে আমাদের কি থাকতে হবে, ন্যূনতম একটি গ্যাস থাকতে হবে, তাহলে চাপের প্রভাব থাকবে। দুই নম্বর শর্ত হচ্ছে অবশ্যই বিক্রিয়াতে, মাথায় রাখবা, বিক্রিয়াতে মোল সংখ্যার ভিন্নতা থাকতে হবে। এই দুইটা শর্ত যারা মানবে তাদের ক্ষেত্রে চাপের প্রভাব আছে, যারা মানবে না তাদের ক্ষেত্রে চাপের প্রভাব নাই। তাহলে এখন তুমি লক্ষ্য করো, দেখো নাইট্রোজেন একটা গ্যাস, হাইড্রোজেন একটা গ্যাস, অ্যামোনিয়া একটা গ্যাস, যেহেতু সবগুলাই গ্যাস তার মানে কি এটা একটা গ্যাসীয় বিক্রিয়া, সো চাপের প্রভাব বিদ্যমান। আবার দেখো এখানে নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল, তাহলে টোটাল 4 মোল বিক্রিয়ক বিক্রিয়া করছে। উৎপাদ আমাদের কত মোল হয়েছে বলতো, উৎপাদ কিন্তু হয়েছে 2 মোল। তাহলে দেখো 4 মোল বিক্রিয়ক বিক্রিয়া করলো কিন্তু উৎপাদ হইলো 2 মোল। তাহলে দেখো তো এখানে কি মোল সংখ্যার ভিন্নতা আছে না? হ্যাঁ আছে, মোল সংখ্যার ভিন্নতা কিন্তু আছে। তাহলে যেহেতু দুইটা শর্তই মানতেছে তার মানে আমরা বলবো এখানে চাপের প্রভাব বিদ্যমান। আচ্ছা, চাপ প্রদান করলে কি হয়, বেশি অঞ্চল থেকে কম অঞ্চলের দিকে যায়। তার মানে এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে চাপ প্রদান করি তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে, কারণ 4 মোল থেকে 2 মোলের দিকে যাবে। তাহলে দেখো বিক্রিয়াটা সম্মুখমুখী হওয়া মানে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, বিক্রিয়কের পরিমাণটা হ্রাস পাবে। তাহলে দেখো চাপ চাপের প্রভাবটা কি, এখানে চাপ প্রদান করলে কি হবে, চাপ প্রদান করলে উৎপাদটা বৃদ্ধি পাবে এবং বিক্রিয়কের পরিমাণটা হ্রাস পাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি চাপের প্রভাব এবং তাপমাত্রার প্রভাবটা, জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো এই যে এইভাবে মূলত আমাদেরকে সলভ করতে হবে। তাহলে তুমি দেখো তোমার যে প্রশ্নটা সলভ করতে অসুবিধা হয়েছিল বা সমস্যা ছিল সেটা কিন্তু তুমি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সরাসরি ভিডিওতে এসে তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারলে। তার মানে দেখো বইয়ের সঙ্গে শিক্ষক কিন্তু একদম ফ্রি পেয়ে গেছো। তার মানে দেখো এইরকম একটি বই অবশ্যই তোমার কাছে রাখতে হবে যাতে তুমি 100% প্রিপারেশনটা নিতে পারো। তাই দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে বইটিকে সংগ্রহ করে ফেলো। দেখা হবে নেক্সট পর্বে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।